দ্বিতীয় অংশ শুরু হচ্ছে রামের জন্ম বৃত্তান্ত দিয়ে। আমাদের যেহেতু এখানে মুখ্য আলোচ্য অংশ, মুখ্য চরিত্র রাম, আমাদের শীর্ষক মন্তাজ রাম কাহিনী, তাই আমাদের সমস্ত আলোচনাই থাকবে রামের আশেপাশে। আমি বালকাণ্ডে দেখতে পাচ্ছি যে অযোধ্যা রাজ্যের আয়তন বেশ ছোট। কোনো এক অপরাহ্ন বেলায় যজ্ঞ রক্ষার্থে রামচন্দ্র এবং লক্ষ্মণের সঙ্গে বিশ্বামিত্র পদব্রজে যাত্রা করলেন। আর সেই দিনই রাজধানী অযোধ্যা থেকে অর্ধ যোজনেরও অধিক পথ অতিক্রম করিয়া সরযূ নদীর দক্ষিণ তীরে রাত্রি যাপন করিলেন। পরদিন প্রভাতে আবার তাহাদের যাত্রা শুরু হইল। অল্প সময় পরে গঙ্গা এবং সরযূ নদীর সঙ্গমে অবস্থিত অনঙ্গ আশ্রমে তারা উপস্থিত হলেন। এই প্রদেশের নাম অঙ্গদেশ। রাজা দশরথের বন্ধু লোমপাদ অঙ্গদেশের রাজা ছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে, আমি যে অংশটা পড়লাম এটি পণ্ডিত হেমচন্দ্র ভট্টাচার্যের অনুদিত বাল্মীকি রামায়ণের অংশ। অর্থাৎ বলা যায় যে অযোধ্যা থেকে অঙ্গদেশের দূরত্ব খুব অল্পই ছিল, এবং এই স্বল্প ব্যাসার্ধের একটি রাজার পক্ষে রাজস্ব যজ্ঞ বা অশ্বমেধ যজ্ঞ পরিচালনা করা বা সেই যজ্ঞ অনুষ্ঠান করা তৎকালীন বৈদিক সমাজে অসম্ভব। কারণ রাজস্ব যজ্ঞ এবং বাজপেয় যজ্ঞ ঋগ্বেদ বা ঐত্তরীয় ব্রাহ্মণে আমরা দেখি মহারাজাধিরাজ হওয়ার একটি যজ্ঞ। অর্থাৎ এই যজ্ঞ তারাই করেন যে রাজারা এক বিশাল বিস্তৃত ভূগোলের মালিক হন। তো মহাভারতের গল্প শুরু হচ্ছে যে ইক্ষ্বাকু বংশের রাজা দশরথ এই রাজস্ব যজ্ঞ করছিলেন যে তার পুত্র কামনায় এবং তার রাজ্য বৃদ্ধির জন্য। তো দশরথের আরও একটা উদাহরণ যেগুলো পাওয়া যায় সেগুলো মানে রামায়ণের মধ্যে, যে তার 8 জন মন্ত্রী ও ঋত্বিক ছিল এবং বামদেব এবং বশিষ্ঠের সহায়তায় দশরথ তার রাজ্যটি শাসন করতেন। এবার কাল্পিকভাবে এটাকে যত বড় করেই দেখা যাক, অযোধ্যা রাজ্যের আয়তন অত্যন্ত ছোট ছিল। রামায়ণের আরেক পর্বে রাজা দশরথের স্ত্রীর সংখ্যা 350 বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু বাল্মীকি এদের কথা এমনভাবে উল্লেখ করেছেন যে যেখানে রামচন্দ্রকে বিদায় দেওয়া হচ্ছে 350 রাজপত্নী কৌশল্যাকে পরিবেষ্টনপূর্বক উপস্থিত হলেন। এরা রাজগৃহের নারী, অর্থাৎ পুরস্ত্রী, রাজপ্রাসাদের নারীর সংখ্যা, কিন্তু সম্ভবত বিবাহিতা স্ত্রী নন। আর আরও একটি ব্যাপার, যদি খোলা চোখে খোলা মনে দেখি, অনেকে ভাবেন কৌশল্যা হলেন কৌশল রাজার কন্যা, কিন্তু মূল রামায়ণে কোথাও উল্লেখ করা নেই যে কৌশলরাজের কন্যা। যদিও কৌশলরাজের উল্লেখ বাল্মীকি রামায়ণে আছে, যেটা একটা দেখবার মতো বিষয়, কিন্তু সেইখানে সেই কৌশলরাজ দশরথের যে অনুষ্ঠিত অশ্বমেধ, যার কথা বলতে গিয়ে আমি একটু সরে এসেছি, অশ্বমেধ যজ্ঞের অন্যতম নিমন্ত্রিত অতিথি, কিন্তু সেই অতিথিশালায় আমি তাকে একবারও দেখতে পাচ্ছি না কৌশল্যার পিতা হিসাবে বা দশরথের শ্বশুর হিসাবে তিনি আলাদা কোনো অভিবাদন গ্রহণ করছেন অথবা কৌশল্যার সঙ্গে তার কোনো কথোপকথন হচ্ছে। এমনকি এই কৌশল রাজার নাম কি বাল্মীকি রামায়ণে কোথাও পাওয়া যায় না। অন্যদিকে কৈকেয়ীর পিতা কেকেয়রাজ অশ্বপতি আর কৈকেয়ীর ভ্রাতা যুধাজিদের বহুবার উল্লেখ আছে। এখন যদি গল্পের তাগিদেও ধরি, অন্তত কৌশল্যার পিতা হলেও একবার তার নাম উল্লেখ তো প্রত্যাশিত ছিল, কিন্তু কৈকেয়ী ছিলেন রাজকন্যা, সম্ভবত কৌশল্যা রাজকন্যা ছিলেন না। এবং যখন আমরা দেখতে পাই যে কৈকেয়ীর ষড়যন্ত্রে
ষড়যন্ত্র কিনা সেটা আমি একটু বাদেই আলোচনা করব। দশরথ যখন রামচন্দ্রকে বনবাসে যেতে, মানে রামচন্দ্র বনবাসে যাওয়ার কথা মাথা পেতে মেনে নিয়েছেন, সেই সময় কৌশল্যা কিন্তু অদ্ভুতভাবে চুপ। যখন রামের রথ বনে মিলিয়ে যাচ্ছে, কৌশল্যা তখন চোখের জল ফেলছেন। তার আগে কৈকেয়ী যেরকম ভরতের হয়ে গলা ফাটাচ্ছেন, সরাসরি দশরথের যিনি অমাত্য সুমন্ত্র, যিনি রথ চালাতেন, সুত, তার সঙ্গে রীতিমতো দ্বান্দ্বিক তর্কে সম্পৃক্ত হচ্ছেন। একই জায়গায় দাঁড়িয়ে কৌশল্যা বা সুমিত্রাকে সেরকমভাবে কিছু বলতে দেখা যাচ্ছে না, যখন কিনা বনবাসে যাচ্ছে তাদের ছেলেরা। এটা একটা অদ্ভুত ব্যাপার, ঠিক সঙ্গতি বিহীন জায়গা। তো এই কৈকেয় জায়গাটা পাঞ্জাব সীমান্তে অবস্থিত একটি প্রাচীন রাজ্য, যার উল্লেখ চাণক্যের অর্থশাস্ত্রে আমরা পাই, এবং মেগাসিনিসের ইন্ডিকাতেও এই কৈকেয়র কথাটা আছে। আর এই সুমিত্রা, যিনি আর কি লক্ষণের মা, তার কিন্তু কোনো বংশ পরিচয় রামায়ণ দেয়নি। এমনকি আমি এক জায়গায় দেখতে পাচ্ছি, জাবালির সঙ্গে যখন জাবালিকে নিয়ে ভরত রামচন্দ্রকে ফিরিয়ে আনতে গেছেন, তখন অন্যান্য বিমাতাদের ক্ষেত্রে রামচন্দ্র অনেকগুলো সুন্দর বিশেষণ ব্যবহার করছেন, কিন্তু লক্ষণের উপস্থিতিতেই লক্ষণ জননী সুমিত্রাকে কোনো বিশেষণ ছাড়া স্বনামে উল্লেখ করছেন, যেটা আমাদের মনে সন্দেহ জাগায় যে হয়তো সুমিত্রা নিম্নবর্গীয়া ছিলেন, যার জন্য একটা অসীম আর্য দম্ভ কাজ করতো রামচন্দ্রের মধ্যে, যার কারণে তিনি কোনো বিশেষণ ব্যবহার করতেন না। এখন প্রথমাশ্রী কৌশল্যা বিদ্যমান থাকা সত্ত্বেও দশরথের মতো একজন ক্ষুদ্র নরপতির সঙ্গে কেকেয়রাজ নিজ কন্যার বিবাহে সম্মত হলেন কেন? আমি যদি খোলা মনে একটা ইনভেস্টিগেটিভ মাইন্ড নিয়ে রামায়ণ পড়তে শুরু করি, এই প্রশ্নগুলো ওটা খুব স্বাভাবিক। অনেকে আজকের যুগে দাঁড়িয়ে বলেন রামচন্দ্রকে দেখতে হয় মনশ্চক্ষে। এটা নিতান্ত কুযুক্তি। যদি আমি মহাভারত মনশ্চক্ষে না দেখি, তাহলে রামচন্দ্রকে রামের মানে বিষ্ণুর অবতার বলে তাকেই বা আমি মনশ্চক্ষে দেখতে যাব কেন? যতক্ষণ না তার ভাগবতটা আমার কাছে বড় হয়ে উঠছে আমার পুরাণ পাঠের থেকে, দুঃখের বিষয় সেটাই হয়েছে। যাই হোক, তো বিবাহের পূর্বে দশরথ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন কৈকেয়ীর পুত্রকে দশরথ রাজা বানাবেন, রাজ্য অর্পণ করবেন, এবং কেকেয় রাজার সম্মতির এটাই ছিল একমাত্র কারণ। আমার মনে হয় আপনাদের মনে করিয়ে দেওয়ার দরকার নেই, একরকম সমান ঘটনা আপনারা দেখেছেন মহাভারতে। শান্তনুর বিবাহ সত্যবতীর সাথে ভীষ্মকে সরিয়ে বিচিত্র বীর্যর চিত্রাঙ্গদ হলো রাজা। তো বিবাহ সম্বন্ধ স্থাপনের ক্ষেত্রে রাজাদের প্রধান বিচার ছিল রাজ্যের উত্তরাধিকারের ব্যাপারটা, মহাভারতেও যে ঘটনা বললাম। এবং যদি আমরা দেখি যে দু পুরুষ তিন পুরুষ পরে এই যে গদির লড়াই, সিংহাসন নিয়ে বিরোধের সৃষ্টি, অন্তঃপুরের রাজনীতি, এর সমস্ত উৎস কিন্তু এই ঘটনা মূল থেকে। তো দশরথের এই প্রতিজ্ঞার কথা নিকটবর্তীদের অজানা ছিল না। বস্তুত কৈকেয়ীকে আমরা চিরকাল একজন খলনায়িকা, একটা ভিলেনাস ক্যারেক্টার হিসেবে চিরকাল দেখে এসেছি, কিন্তু চিত্রকূট পর্বতে অরণ্যকাণ্ডে ভরতের সঙ্গে কথোপকথনের সময় রামচন্দ্র বলছেন যে পূর্বে পিতা তোমার মাতার পাণিগ্রহণকালে কেকেয়রাজকে প্রতিজ্ঞাপূর্বক কহিয়াছিলেন, রাজন, তোমার এই কন্যাতে যে পুত্র উৎপন্ন হবে আমি তাহাকেই সমস্ত সাম্রাজ্য অর্পণ করব। কিন্তু রামায়ণের বালকাণ্ডে যখন এই গল্প বলা হচ্ছে যে রামচন্দ্রের অভিষেক বার্তা শুনে কৈকেয়ী মন্ত্রণার বুদ্ধিতে গিয়ে দশরথকে বললেন যে আপনার কাছে আমি দুটো বর পাই,
সেই গল্পের সাথে একটা গল্প জুড়ে দেওয়া হয়েছে। সম্বর বলে এক অসুরের বধ করবার জন্য ইন্দ্রের সহায়তায় যুদ্ধক্ষেত্রে আহত হয়ে মৃতপ্রায় হয়ে পড়েছিলেন দশরথ, এবং সেই যুদ্ধক্ষেত্রেই কৈকেয়ী সেবায় আরোগ্য লাভ করে দুটি বরদানের বাসনা প্রকাশ করা হয়। কৈকেয়ী সেই বর দুটো না গ্রহণ করে ভবিষ্যতের জন্য তুলে রাখলেন। অনেকগুলো কষ্টকল্পিত ঘটনা। আমি যেখান থেকে আমার আলোচনা শুরু করেছিলাম, অযোধ্যা একটা নিতান্তই ছোটোখাটো রাজ্য। তার রাজার বৈদিক সমাজে সেই প্রতিপত্তি ছিল না যে তাকে দেবতার যুদ্ধে অংশগ্রহণ করতে ডাকা হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি তিনি কৈকেয়ীকে এই বর দিয়েই থাকেন এবং এটা যদি তিনি সত্যবদ্ধই হন, তাহলে রামচন্দ্রের যে অভিষেক পর্ব সেটাকে লুকিয়ে রাখতে হলো কেন? এই শব্দটা আমি খুব জেনে বুঝে ব্যবহার করলাম, লুকিয়ে রাখা। কেন করলাম আসছি, সেই প্রসঙ্গেই আসছি। বিশেষত কৈকেয়ী চরিত্রকে হেয় প্রমাণ করবার জন্য প্রচুর কাল্পনিক ঘটনার সৃষ্টি আছে। আমাদের পৌরাণিক গল্পের এটি একটি বিশেষত্ব হলো যে প্রজন্মের পর প্রজন্ম কথকের কারসাজিতে বা তার একটা সহজ অনুবাদে এক একটা চরিত্র আমাদের কাছে খল চরিত্র হয়ে উঠেছে, কিন্তু সেই চরিত্রের পোস্টমর্টেম, সমসাময়িকতার পোস্টমর্টেম আমরা করিনি বা আমাদের করতে ভাবানো হয়নি। খোলা চোখে মুক্ত মনে রামায়ণ মহাভারত পড়ার দরকার, সেই কারণে আজকের দিনে খুব বেশি। তো আমি যে কারণে বললাম, তো রামায়ণের বিষবৃক্ষের বীজ সেই সময় কিন্তু পোঁতা হয়ে গেছে, যখন কৈকেয়ীরাজকে কথা দিয়ে কৈকেয়ীকে বিবাহ করলেন দশরথ। এবার আসে যাক রামের জন্মের গল্পে। 3 স্ত্রী থাকা সত্ত্বেও দশরথ বৃদ্ধ বয়স পর্যন্ত অপুত্রক ছিলেন। রামায়ণের শুরুর গল্প বলছে, বালকাণ্ডের শুরুর গল্প, যে দশরথের যখন 34 বছর বয়স, দশরথ শিকারে গিয়ে ওই শ্রবণ কুমার, সেই মুনির গল্প, যাকে মেরে ফেলেছিলেন, তো 34 বছর অবধি অপুত্রক একজন সেই সময়কার রাজা, চট করে এরকম প্রণিধান পাওয়া যায় না। যাই হোক, তো সারথী এবং অমাত্য সুমন্তের পরামর্শে রাজা দশরথ বন্ধু রাজা লোমপাদের জামাতা ঋষ্যশৃঙ্গ মুনিকে আনলেন এবং সংস্কৃত শ্লোকের হেমচন্দ্রবাবুর অনুবাদ অন্তঃপুরে প্রবেশ করাইয়া কৃতার্থবোধ করিতে লাগিল। কারণ সুমন্ত্র নির্জনে তাকে পরামর্শ দিতেছিলেন, ঋষ্যশৃঙ্গই আপনার সন্তান কামনা পূর্ণ করবেন। এর পরে আমার হয়তো আর বুঝিয়ে বলার দরকার নেই যে পুত্রেষ্টি যজ্ঞটজ্ঞ একেবারেই বাজে কথা। আসল গল্প ছিল যে নিয়োগ প্রথা, যেটা বৈদিক সময়ে বারবার মহাভারতে প্রচুর উদাহরণ আছে। স্বয়ং কুরুবংশই নিয়োগ প্রথায় তৈরি। নিয়োগ প্রথায় এই রামচন্দ্র এবং বাকিদের জন্ম। এবং বাল্মীকি রামায়ণে ঋষ্যশৃঙ্গের বর্ণনায় বলা হচ্ছে, ঋষ্যশৃঙ্গ হইতে তাহার এই পুত্রেষ্টি পূর্ণ হবে এবং তাহার ঔরসে ত্রিলোক বিখ্যাত অতুল বলসম্পন্ন বংশধর 4 পুত্র উৎপন্ন হইবে। এই জাতীয় বিনিয়োগ প্রথা সেই যুগে অপ্রচলিত ছিল না, যেমনটা আমি আগে বললাম। কিন্তু অতি বৃদ্ধ রাজার আকস্মিক এবং প্রায় একই সঙ্গে 3 স্ত্রীর গর্ভে পুত্রলাভের ব্যাপারটা যাতে একটু না খটকা জায়গায়, সেই জন্য একই সঙ্গে চলল অশ্বমেধ যজ্ঞের আয়োজন। আমার সন্দেহ আছে আপনারা অশ্বমেধ যজ্ঞ সম্পর্কে কতটা জানেন, এবং না জানি শ্রেয়। তার কারণ অশ্বমেধ যজ্ঞ চিরকাল পুরাণের গল্পে একটা অত্যন্ত ধার্মিক পটভূমিকায় রাজার সার্বভৌমত্ব ঘোষণার একটা অঙ্গ হিসেবে চিরকাল দেখানো হয়েছে। এমনকি খোদ মহাভারতে এই উত্তর রামায়ণের ক্ষেত্রে আছে যে স্বয়ং রাম অশ্বমেধ যজ্ঞ করছেন, সেই অশ্ব আটকেছে লবকুশ। কিন্তু যদি হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র পড়েন, মানে একটি বিখ্যাত রিসার্চ ওরিয়েন্টেড বই কানের,
সেখানে বলা হচ্ছে, যদি আমার এই আলোচনার থেকে অনেকটা বেরিয়ে যাবো এই আলোচনায় ঢুকলে, বা মহাভারতে অশ্বমেধ যজ্ঞের ক্ষেত্রে দ্রৌপদীর মুখ দিয়ে বলানো হয়েছে, এই অশ্বমেধ যজ্ঞ ছিল একটা, কী শব্দ চয়ন করলে ঠিক হবে আমি ঠিক ভাবছি, আসলে ছিল একটা যৌন বিকার, যার উপর একটা শাস্ত্রের লোক দেখানো একটা আবরণ দেওয়াটা খুব দরকার ছিল। দশরথের মতো ক্ষুদ্র নরপতির পক্ষে এই অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠান করা বাতুলতা। সমস্ত অযোধ্যার বর্ণনাতে দশরথের সৈন্যবাহিনীর কোনো কথা কোথাও পাওয়া যায় না, এবং আমি এর মধ্যে ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছি যে দশরথের রাজত্বের গণ্ডি ছিল বড় ছোট, তার মধ্যে অশ্বমেধ যজ্ঞ করা তার মধ্যে এক রাজার ক্ষেত্রে অত্যন্ত বাতুলতা। তো যাই হোক, এই যে ঋষ্যশৃঙ্গ মুনির প্রয়াসে দশরথের পুত্র লাভ হলো, এবং এই পুত্র লাভের কিছু রামায়ণেই গল্প আছে যে ঋষ্যশৃঙ্গ যজ্ঞ করছিলেন, আর যজ্ঞ থেকে এক দৈবিক পুরুষ উঠে এসে পায়েস দিয়ে বললেন যে রাজা দশরথকে তোমার 3 রানীকে খাওয়াও, 3 রানীর গর্ভাধান হবে। এখন আমাদের পুরাণে, এবং রামায়ণ মহাভারতকে পুরাণ বলা যদিও চলে না, তবুও এই পৌরাণিক চরিত্রগুলোর বর্ণনাতে এটা একটা খুব চলতি ভণ্ডামি। যে সময়ে বিনিয়োগ প্রথা বহুল প্রচলিত ছিল, সেই সময়ে দলিল লিখতে গিয়ে যখন পরবর্তীকালের ব্রাহ্মণ সমাজ কোনটা ঠিক কোনটা বেঠিকের একটা খাঁচা তৈরি করে দিয়েছেন, সেই খাঁচার মতো করে গল্পটা লেখার দরকার ছিল। এবং সেই কারণে আমরা পরবর্তীকালের আলোচনায় আসব যে মূল বাল্মীকি রামায়ণে সীতার লক্ষণরেখার কোনো উল্লেখ নেই। রামায়ণের যখন প্রথম হিন্দি গোবলয়ে রিটেলিং আরম্ভ হলো, কথা শরীর সাগর, তখন এই গল্পগুলো মাঝখানে গুঁজে দেওয়া হলো। সম্বরের অসুরের যুদ্ধ দশরথের সাথে, দৈবিক পুরুষের যজ্ঞ থেকে উঠে এসে পায়েস দেওয়া, লক্ষণ সীতার চারদিকে একটা রেখা টেনে দিয়ে গিয়ে বললেন যে এর বাইরে এসো না, সেটা লক্ষণ সীতার চারদিকে টানেননি। সেই সময় পুরুষতন্ত্র মেয়েদের চারদিকে বেরিয়ে নিয়ে বলেছিল, দেখো যে ওই রেখা পার করলে সীতা যেমন অপহৃত হয়েছিলেন, সীতাকে যেমন অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, সীতার যেমন বিপদ হয়েছিল, তোমারও কিন্তু সেই বিপদ হবে। স্বামী এবং দেওরের কথা শুনে চলো, সোসাইটির ম্যাসকুলিনিটিকে মেনে নাও, না মানলে তুমি বিপদে পড়বে। যাই হোক, তো দশরথের যখন এই পুত্রলাভ হলো, যজ্ঞের শেষে তিনি হওয়ার আগে, পুত্রলাভ হলো না তার আগে, মহর্ষি ঋষ্যশৃঙ্গকে আমি হেমচন্দ্র ভট্টাচার্যের অনুবাদে দেখতে পাচ্ছি, তিনি বলছেন, যাহাতে আমার বংশ রক্ষা হয় আপনি এই রূপ কার্য অনুষ্ঠান করুন। যাই হোক, দশরথের বংশ তো হলো, সেই সঙ্গে রাজ্যের উত্তরাধিকার সংক্রান্ত সমস্যার জন্ম হলো। কীভাবে হলো? কৌশল্যার গর্ভে হলো রাম, কৈকেয়ীর গর্ভে ভরত, আর সুমিত্রার গর্ভে যমজ সন্তান লক্ষণ আর শত্রুঘ্ন। এবার দশরথের জ্যেষ্ঠা মহিষী কৌশল্যা। প্রথা অনুসারে প্রথম মহিষীর গর্ভজাত সন্তানের রাজ্য লাভের দাবি সর্বাধিক। মজার ব্যাপার হলো, বাল্মীকি রামায়ণ বলছে রাম আর ভরতের জন্মের মাঝখানে 1 দিনের ব্যবধান, অর্থাৎ ভরত রামের থেকে 1 দিনের ছোট। এর থেকেই বোঝা যাচ্ছে যে কীরকম পায়েস খেয়েছিলেন 3 রানী। তাছাড়া রাম দশরথের জ্যেষ্ঠ সন্তান, 1 দিনের ব্যবধানে ভরতের জন্ম, ভরত কনিষ্ঠ, সুতরাং সিংহাসনের ওপর রামের দাবি শাস্ত্রসম্মত, সর্বজন স্বীকৃত। আর রাম দশরথের বিশেষ প্রিয়পাত্র, তিনি সর্বাপেক্ষা পিতার প্রীতিকর, সুতরাং সিংহাসনের ওপর রামের অধিকার সর্বাধিক গ্রাহ্য।
কিন্তু সমস্যার মূল রয়ে গেছে অন্য জায়গায়, যে গল্প একটু আগে বলছিলাম। বিবাহের পূর্ব থেকেই কৈকেয়ী পুত্রকে রাজ্য প্রদানের ব্যাপারে দশরথ প্রতীক্ষাবদ্ধ, এবং দশরথের রাজসভাতে রামের অনুরাগী যেমন সংখ্যাগরিষ্ঠ ছিলেন, ভরতের সমর্থক কেউ যে ছিলেন না এমন কথা কিন্তু বলা যায় না। যদি খুব বিশদে ব্যাখ্যা করতে যাই, এই রাজনীতি যতটা না রাম আর ভরতের মধ্যে, যতটা না কৈকেয়ী আর দশরথের মধ্যে, তার থেকে বেশি বলা ভালো বিশ্বামিত্র আর বশিষ্ঠের মধ্যে। বিশ্বামিত্র আর বশিষ্ঠ দুটো আইকনিক ক্যারেক্টার, যেটা বৈদিক ভারতের পাওয়ার ব্যালেন্সের গল্প চিরকাল বুঝিয়েছে। একজন ক্ষত্রিয় যিনি সরাসরি ব্রাহ্মণত্বকে চ্যালেঞ্জ করছেন, বিশ্বামিত্র ক্ষত্রিয় হয়ে ব্রহ্মবিদ্যা লাভ করেছেন, এবং তিনি সরাসরি বলছেন যে গোধন রাজার অধিকার, প্রতিপালন যদি আমার টাকাতে করা হয় তাহলে গোধন অর্থাৎ ইকোনমিক্স শুড বি গভর্নড বাই দ্য কিং, নট বাই ব্রাহ্মণস। এবং বিশ্বামিত্র এসে, গাধীর রাজা তিনি বিশ্বামিত্র, এসে যেটা প্রথম কাজ করছেন, তিনটে জিনিস দেখা যায় বিশ্বামিত্রের গল্প, যেটা সরাসরি ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে হুঙ্কার। এক, তিনি এসে যজ্ঞের পরে ব্রাহ্মণদের দান ধ্যান করা বন্ধ করে দিচ্ছেন। দুই, ত্রিশঙ্কু অর্থাৎ অনার্য এক রাজাকে তিনি স্বর্গে পাঠানোর জন্য চেষ্টা করছেন বশিষ্ঠের সঙ্গে রেষারেষি করে। তিন, সুনশ্বেপের গল্প আছে, রামায়ণেও আছে এবং মহাভারতেও এই গল্প আরেকবার আছে, যে সুনশ্বেপ অর্থে একটি বালক, তাকে রাজা অম্বরীশের যজ্ঞে যখন উৎসর্গ করা হচ্ছিল, বলি দেওয়া, তার বিরুদ্ধে স্বয়ং উঠে দাঁড়াচ্ছেন, এবং এটা বেদেও আছে, স্বয়ং বিশ্বামিত্র উঠে দাঁড়াচ্ছেন, সুনশ্বেপকে মন্ত্র শিখিয়ে দিয়ে বলছেন যে সরাসরি ইন্দ্রকে প্রশ্ন করো যে কেমন যজ্ঞ যেখানে মানুষকে বলি দিতে হয়, কেমন ব্রাহ্মণত্ব। তো আইকনিকভাবে বিশ্বামিত্র ক্ষত্রিয় সম্প্রদায়ের একটা প্রচ্ছন্ন সাপোর্টে ছিলেন, যেখানে এই ব্রাহ্মণত্বের অহংবোধে দমবন্ধ হয়ে যাচ্ছিল ক্ষত্রিয় রাজাদের, যে সব কিছু রাজাদের হাতে, কিন্তু সব কিছু থেকেও সমস্ত ক্ষমতার মূল সূত্র রয়ে গেছে ব্রাহ্মণদের হাতে। এই যে ঘোষণা করে দিয়েছিলেন বিশ্বামিত্র যে ব্রাহ্মণত্বের বদল আনা দরকার, সেইটা অনেকে ভালোভাবে নেননি, এবং তার বিপ্রতীপে তাহলে যাকে দাঁড় করিয়েছে মাইথোলজি, তিনি হচ্ছেন বশিষ্ঠ। এই বশিষ্ঠ আর বিশ্বামিত্রের রেষারেষি যে সুবিদিত গল্প, অনেকেই জানেন আপনারা, আমি বলে আর কালক্ষেপ করছি না। এখানে একটা ব্যাপার দেখবার মতো, যে এই রামায়ণের রাজসভাতে, দশরথের রাজসভাতে বশিষ্ঠ ছিলেন কৈকেয়ীদের কুলগুরু, চার সূত্র ধরে তিনি দশরথের কুলগুরু হন। দশরথ ছিলেন বিশ্বামিত্রের ভক্ত, সেখানে বিশ্বামিত্র এসে 12 বৎসর বয়সী রামকে যখন বলছেন যে কীরকম শিক্ষা লাভ করেছে, তারকা রাক্ষসীকে মারতে আমি ওকে নিয়ে যাব, দশরথ কিন্তু নিজের প্রিয় পুত্রকে ছেড়ে দিতে একটু অসহায় বোধ করছেন, কিন্তু বিশ্বামিত্রর কথা মেনে নিচ্ছেন, এবং বিশ্বামিত্র সেই কথা মেনে নিচ্ছেন বশিষ্ঠর সামনে, যে বশিষ্ঠ বিশ্বামিত্রের পুত্রকে বধ করেছিলেন, এবং বিশ্বামিত্র পরবর্তীকালে বশিষ্ঠের পুত্রকে হত্যা করেছিলেন। তো এই দুই রেষারেষি, দুটো ক্ষমতার দুটো প্রতিবিন্দু, দুই ক্ষমতাবান দুটো গোষ্ঠীর মাঝখানে দাঁড়িয়ে দশরথ যখন দাঁড়িয়ে আছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে বশিষ্ঠ সমর্থন করছেন ভরতকে, এবং বশিষ্ঠ একবারও কিন্তু বলছেন না যে বিশ্বামিত্রের এই দাবি অন্যায়, একটি বাচ্চা ছেলেকে নিয়ে যাওয়া যাবে না। বশিষ্ঠ তাড়াতাড়ি রাজাকে বলছেন ওকে পাঠিয়ে দিন। কেন? মনে সন্দেহ জাগে যাতে রামের কিছু হয়ে গেলে ভরত রাজ্য পায়। আমি যদি রামায়ণের মূল শ্লোক পড়ি, সেখানে একটি শব্দ বশিষ্ঠের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে, যখন বশিষ্ঠ দশরথকে বলছেন আপনার পাঠিয়ে দেওয়া উচিত, প্রপঞ্চতে। প্রপঞ্চতে শব্দটির একটি সংস্কৃত অনুব্যাখ্যা দাঁড়ায় যে মানে জেনে শুনেও না বোঝার ভান করা।
এবং পরবর্তীকালে এরকম আরও অনেক অনেক উদাহরণ আসবে, যেখানে আমরা দেখতে পাবো যে রামের বনবাস শুধুমাত্র কইকেয়ীর হঠাৎ করে জন্মানো হিংসা বা ঈর্ষার ফল নয়। এই রাজনীতি চলছিল বহুদিন ধরে। রামচন্দ্রের অভিষেকের সময় আমি দেখতে পাচ্ছি বাল্মীকি রামায়ণের সূত্রে দশরথ রামচন্দ্রকে ডেকে বলছেন, কাল সকালে তোমার রাজ্যাভিষেক হবে। মনে প্রশ্ন উঠতে পারে, এত বড় একটা রাজ্য, সেখানে রামচন্দ্রের মতো একজন সর্বজনক রাজ্য, সবার প্রিয় একজন রাজকুমার, তার রাজ্যাভিষেক হঠাৎ কোনো নিমন্ত্রিত অতিথি নেই, কাউকে না জানিয়ে দুম করে কয়েক ঘন্টার ব্যবধানে কেন হতে যাবে? এবং লক্ষণীয়, দশরথ রামচন্দ্রকে বলছেন, আজকে রাত্রি তোমার সুহৃদরা তোমায় রক্ষা করুন। তার মানে কি দশরথ ভয় পেয়ে গেছিলেন যে রামচন্দ্রের গুপ্তহত্যা হতে পারে? এবং রামচন্দ্রের রাজ্যাভিষেকের চিন্তা দশরথের মাথায় তখনই এসছে, তার কিছুদিন আগে ভরতকে দশরথ ডেকে বলছেন, তোমার মাতুল যুধাজিৎ তোমাকে নিতে এসছেন, তুমি তার সঙ্গে চলে যাও। এবং এই চলে যাওয়াটা কেমন, 12 বছর ধরে ভরত মাতুল গৃহে আছেন, মামার বাড়িতে আছেন, সেখানে বিদ্যা শিক্ষা করছেন, একবারের জন্য তার বাবাকে দেখতে আসবার কথা তো একবারের জন্য ভরতকে 12 বছরে দেখা যাচ্ছে না। এবং ভরতের ওই অ্যাবসেন্স পিরিয়ডটা সমস্ত সভাসদরা রামের পক্ষে। আবার কি দেখতে পাচ্ছি, যখন রামের রাজ্যাভিষেক হচ্ছে, সুমন্ত্রকে দশরথ বলছেন কইকেয়ীর কাছে এই খবর যেন না যায়। অর্থাৎ দশরথ খুব ভালো করে জানতেন যে কইকেয়ীর কাছে করা আমার প্রতিশ্রুতির আমি যে ভঙ্গ করব সেটা আমার রাজধর্ম বিরোধী। এবং সেটা রামচন্দ্র খুব ভালো করে জানতেন। রামের মুখেই এই কথা পরবর্তীকালে আমরা শুনতে পেয়েছি কিষ্কিন্ধাকাণ্ডের শুরুতে। সেটা জানা সত্ত্বেও হুট করে রাতের অন্ধকারে রাজ্যাভিষেক করিয়ে নেওয়াটা, সেটাও কি নরোত্তম নরচন্দ্রমা সর্বগুণসম্পন্ন রামচন্দ্রেরও কি উচিত ছিল? মনে কি এই প্রশ্ন জাগবে না আমাদের?